তাই না? আচ্ছা, আমি একটু ব্রিফিং করি, কারণ তোমাদের সবারই অনেক কমন কোশ্চেন থাকবে, তাই না? মানে একটা কোশ্চেন তোমরা অনেকজন করবা। তো আমি একটা জেনারেল ব্রিফিং দিব এখন, মানে কিভাবে ইউটিলাইজ করবা, কিভাবে শুরু করবা তা নিয়ে। এবং পরবর্তীতে যদি আমার ব্রিফিং এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন থাকে বা আমার ব্রিফিং এর মধ্যে তোমাদের প্রশ্নের উত্তর না থাকে, সেক্ষেত্রে তোমরা প্রশ্ন করতে পারো। এবং এই সেশনটা শেষ হওয়ার পরে আমরা হচ্ছে ইন জেনারেল আমার যে আড্ডা হইতো একাডেমিক এবং অ্যাডমিশন নিয়ে তোমাদের সকল প্রশ্নের উত্তর, সেটাও আমি 10 থেকে 15 মিনিট রাখার চেষ্টা করব। ঠিক আছে? তো তোমরা অনেকেই আশা করি আমাদের যে রুটিনটা আছে তার পিডিএফটা পেয়ে গেছো। পিডিএফটা না পেলে গ্রুপে মেসেজ দিলে বা আমাকে নক করলে আমি পিডিএফটা দিয়ে দিব, প্যারা নাই। তো পিডিএফ তুমি হয়তো খেয়াল করছো যে পিডিএফটা আমরা 30টা টার্গেটে ভাগ করে নিছি, তাই না? তাহলে এই 30টা টার্গেটে যেহেতু ভাগ করে নিছি এবং কি 60 দিনের চ্যালেঞ্জ, তাহলে জেনারেলি বুঝতেই পারতেছো প্রত্যেকটা টার্গেট ফিল আপ করার জন্য তুমি 2 দিন করে সময় পাবা। এখন তোমরা অনেকে কনফিউজ যে আমি এই 2 দিন কি এক নাগারে নিব নাকি গ্যাপ গ্যাপ দিয়ে নিব। না, এক নাগারে নিবা। আমি ধরে নিচ্ছি তুমি আজকে রুটিনটা ফলো করা শুরু করতেছো। তাহলে কি হবে, তোমার যে টার্গেট ওয়ানটা আছে সেটা আজকে এবং কালকে এই 2 দিনের মধ্যে টার্গেট ওয়ানটা ফিল আপ করবা। ক্লিয়ার? পরবর্তীতে পরের 2 দিন টার্গেট 2, পরের 2 দিন টার্গেট 3। মানে টার্গেট ওয়ানটা হবে প্রথম দ্বিতীয় দিন, টার্গেট 2 হবে তৃতীয় এবং চতুর্থ দিন, টার্গেট 3 হবে পঞ্চম এবং ষষ্ঠ দিন। এভাবে তুমি 60 দিনের মাথায় গিয়ে 30টা টার্গেট ফিল আপ করবা। গেল পয়েন্ট? ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের যে আমি একটু পিডিএফটা ওপেন করে নেই, তোমাদের অনেকগুলো কমন কোশ্চেন ছিল, আমার এখানে নোট করা নাই, আমি একটু পিডিএফটা ওপেন করে দেখতেছি। ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রশ্ন আসে যে কমন কোশ্চেনটা করো ভাই, আপনি তো রুটিনে মেনলি হচ্ছে চ্যাপ্টারের নামগুলো বলে দিচ্ছেন, তো সেই নামের উপর বেস করে কি আমি পুরো চ্যাপ্টারটা পড়বো মেন বই থেকে? যদি ফ্র্যাঙ্কলি বলি, এটা সম্ভবই না। 60 দিন সময়ের মধ্যে তোমার পুরো শর্ট সিলেবাসটা একদম সম্পূর্ণ বই যদি তুমি সমান গুরুত্ব দিয়ে পড়তে চাও, এটা শেষ করা কোনোভাবেই সম্ভব না। যদি তুমি ইনহিউম্যান না হও আর কি, অ্যাটলিস্ট মানুষের পক্ষে এটা শেষ করা সম্ভব না। কি করে সম্ভব? যখন তুমি সিলেক্টিভলি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেখানে মেইন ফোকাসটা রেখে, যেটা গুরুত্বপূর্ণ কম সেখানে একটু কম ফোকাস করবা। সম্পূর্ণটা পড়তে পারবা, প্যারা হবে না। বাট যেটা তোমার গুরুত্বপূর্ণ বেশি সেটা অবশ্যই একটু সময় নিয়ে পড়বা, যেটা গুরুত্বপূর্ণ কম সেটা একটু কম সময় দিবা। ঠিক আছে? আচ্ছা, যারা রুটিনটা পাও না এখনো, আমাকে নক করলেই হবে, অথবা আমাদের যেই টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে হচ্ছে তোমরা পিডিএফটা পেয়ে যাবা। ঠিক আছে? আমি 2 টাইপেরই পিডিএফ দিয়ে দিচ্ছি, নর্মাল পিডিএফ এবং ডকুমেন্টের লিঙ্ক। যার পিডিএফটা ওপেন হচ্ছে না তারা ডকুমেন্টের লিঙ্ক থেকে ক্লিক করে ওপেন করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে বললাম অল্প সময়ের মধ্যে এত বড় সিলেবাসটা শেষ করা, আমার মানে অ্যাপ্রোচটা কিরকম হওয়া উচিত, সেক্ষেত্রে আমি বলবো যাদের অ্যাটলিস্ট একবার হলেও কোনো একটা চ্যাপ্টার বা কিছু পড়া আছে, সেই ক্ষেত্রে তুমি প্রথমে বোর্ড কোশ্চেন চলে যাও। আমি আশা করি যারা পরীক্ষার্থী আছো বেশিরভাগেরই হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা শেষ কলেজে, অনেকের হয়তো কিছুটা বাকি আছে, ঈদের আগে হয়তো অর্ধেক হয়ে গেছে, বাট এখন কিছুটা বাকি আছে। তুমি এখন কি করবা, যেহেতু আমি ধরে নিচ্ছি ইন জেনারেল তোমাদের মডেল টেস্ট শেষ, ঠিক আছে, তোমার কাজটা হবে প্রথমেই একটা টেস্ট পেপার কিনে নেওয়া। এবং এটা হচ্ছে রয়্যাল, পাঞ্জেরি, লেকচার, যেটা কিনতে পারো। টেস্ট পেপার মোটামুটি সবগুলাই সেম লেভেলেরই হয়, বোর্ড প্রশ্ন থাকে, সলভ দেওয়া থাকে, এমসিকিউ থাকে, সেগুলোর সলভ দেওয়া থাকে। তো বলতে পারো মোটামুটি সেম লেভেলের। তবে পাঞ্জেরি এবং রয়্যাল বা লেকচার এগুলো হচ্ছে খুব কমন এবং এগুলা অনেক আগে থেকে মডিফাইড হয়ে আসতেছে, যার ফলে কিন্তু ভুলের পরিমাণটা কম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল কথাবার্তা। প্রথমে টেস্ট পেপারটা কিনে নিবা এবং টেস্ট পেপার থেকে তুমি বোর্ড প্রশ্নগুলো দেখবা। যদি ইন জেনারেল ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি হয় বা ম্যাথ যেগুলাই বলো, বিগত 8 থেকে 10 বছরের প্রশ্ন বা 6 থেকে 7 বছরের প্রশ্ন প্রত্যেকটা বোর্ডে সলভ করতে পারলে আশা করি তুমি তোমার বোর্ড পরীক্ষা আটকাবা না। বাট এক্ষেত্রে সলভ করার ক্ষেত্রে একটা নিয়ম আছে। তুমি গাছ ভাঙা যদি প্রশ্ন দেখলা উত্তর মুখস্থ করো, তা কিন্তু হবে না। মনে করো তোমার একটা হচ্ছে ভেক্টরের যোগ বিয়োগ বা হচ্ছে একটা ফিজিক্সের ম্যাথ আসছে, ঠিক আছে, তুমি ওইটা এরকম ভাবে সলভ করবা যাতে করে সেম কনসেপ্ট থেকে যদি একটু ঘুরে ফিরে প্রশ্ন আসে বা সেম টাইপের কোশ্চেনই আসবে, মানগুলো চেঞ্জ করে দিবে, তোমার সলভ করে যাতে প্যারা না হয়। ঠিক আছে? কি বললাম? তুমি এরকম ভাবে সিকিউ গুলা সলভ করবা বা এমসিকিউ গুলা সলভ করবা যাতে করে পরবর্তীতে সেম কনসেপ্টের মধ্যে ভিন্ন কোনো সিকিউ বা এমসিকিউ আসলে তোমার সলভ করতে প্যারা খাওয়া না লাগে।
ঠিক আছে, এটা কিন্তু আমরা অনেকেই একটু সমস্যা ফেস করে। এটা প্রত্যেকটা অ্যাডমিশন টেস্ট, সেটা মেডিকেল হোক, ভার্সিটি হোক, যে কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, ইভেন বোর্ড পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন সলভের ক্ষেত্রে এই ভুলটা বারবার করো। তুমি কি করো, কোশ্চেন দেখছো, আনসার দেখছো, আনসার তুমি বুঝে ফেলছো, দ্যাটস ইট, শেষ। বাট এর যে কোর কনসেপ্টটা আছে সেই কনসেপ্ট মেইন বই থেকে পড়ো না। যার ফলে কি হয়, তোমার সেম কনসেপ্টে যদি বোর্ড পরীক্ষায় একটু ঘুরিয়ে ফিরে প্রশ্নটা আসে, তুমি পারতেছো না। ঠিক আছে, তো এটা করা যাবে না। বোর্ড পরীক্ষা প্রশ্ন সলভ করার ক্ষেত্রে একটু ট্রিকি হওয়া লাগবে। ক্লিয়ার? বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। আমি যে বিষয়টা বললাম যে বোর্ড প্রশ্নের এমসিকিউ বলো, সিকিউ বলো, সেটা সলভ করার অ্যাপ্রোচটা কিরকম হওয়া উচিত, যাতে কোর কনসেপ্টটা ক্লিয়ার থাকে। এখন তোমার কিন্তু পুরো বইটা পড়াতেছে না, তুমি মনে করো একটা প্রশ্ন সলভ করলা, তো প্রশ্ন আসছে ভেক্টর যোগের টপিক থেকে, তুমি ভেক্টর যোগের টপিকের কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলো, তাহলে এইখান থেকে পরবর্তীতে ঘুরে ফিরে প্রশ্ন আসে, তোমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এটা করো। এভাবে টপিক ওয়াইজ ধরে ধরে কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে সেই টপিকটা ক্লিয়ার করো, তাহলে আশা করি সমস্যা হবে না। এখন আমি ইন জেনারেল আমি এই যে কথাটা বললাম, যাদের মোটামুটি আগে চ্যাপ্টার গুলো একবার হলে পড়া আছে, তারা প্রথমেই টেস্ট পেপারে বোর্ড প্রশ্ন সলভ দিয়ে শুরু করবা, এবং পরবর্তীতে ওই প্রশ্নের যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা মেইন বই থেকে ক্লিয়ার করবা। এটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এর ক্ষেত্রে গেল। বাংলার ক্ষেত্রে অনেকটা খাটে, কিন্তু বিপত্তিটা বাজে ইংরেজির ক্ষেত্রে। ঠিক আছে, ইংরেজির ক্ষেত্রে কিন্তু মেইন বই পড়ার গুরুত্ব খুব একটা নাই। শুধুমাত্র ইংলিশ ফার্স্ট পেপারে যে সিন প্যাসেজটা আছে, সেই সিন প্যাসেজটা পড়লে একটু কম সময়ের মধ্যে এমসিকিউ এবং যে এসএকিউটা আছে সেটা সলভ করা যায়। বাট তুমি একদম পারবা না এরকম না, কারণ সিন প্যাসেজের এমসিকিউ এবং সিকিউ তুমি যদি একদম ওই প্যাসেজটা জীবনে পড়াও নাই, তাও কিন্তু আনসার করতে পারবা। কেন, তুমি প্যাসেজটা তখন পড়ে ফেলবা, তাই না? বাট সেক্ষেত্রে একটু প্যারা খাওয়া লাগবে, কারণ তোমরা যারা হচ্ছে একাডেমিকে ইংলিশটা করো নাই, তুমি সিন প্যাসেজে এরকম অনেকগুলো ওয়ার্ড পাবা যে ওয়ার্ডগুলো তুমি জীবনে শুনো নাই। যেরকম খুব কমন ওয়ার্ড ইমানসিপেশন, এখন আমরা সবাই ইউজ করি, তাই না? বাট এই ওয়ার্ডটা আমি প্রথম শিখছিলাম ইন্টার ফার্স্ট ইয়ারে, যখন আমাদের এই যে নেলসন ম্যান্ডেলা ওনার প্যারাগ্রাফে হচ্ছে এটা ছিল ইমানসিপেশন। তো এরকম তোমরা হচ্ছে অনেক ওয়ার্ড পাবা বিভিন্ন ইউনিটে। মনে হয় তোমাদের সিলেবাসে ইউনিট 1, 2, 3, 4, 5, 7, 9 এবং 12, তাই না? এগুলা শর্ট সিলেবাসে আছে। তো এই প্রত্যেকটা ইউনিটে বেশ কিছু আনকমন ওয়ার্ড থাকে যেগুলো তোমরা হচ্ছে আগে পড়াশোনা করো নাই, এগুলোর ক্ষেত্রে কিন্তু প্যারা খাওয়া লাগবে। ঠিক আছে, তো বেস্ট ওয়ে কোনটা, তুমি একবার যদি পড়ে ফেলতে পারো বাংলা অর্থটা সহ, সেই ক্ষেত্রে তোমার সিন প্যাসেজের হচ্ছে এমসিকিউ এবং এসএকিউ নিয়ে প্যারা খাওয়া লাগবে না। এবং আশা করি কলেজে তোমাদেরকে এগুলো আনসার করার ওয়েটাও শিখাই দিছে বা তোমরা পারো। ঠিক আছে, আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে ইংলিশের বিষয়টা গেল, এরপর আসি ইংলিশ ফার্স্ট পেপারে আর কোনো প্যারা নাই, শুধু এই সিন প্যাসেজটাই পড়া লাগবে, বাকিগুলো বোর্ড কোশ্চেন পড়লেই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এরকম অনেকগুলো আছে। রিঅ্যারেঞ্জিংটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে ভালো একটা মার্ক আসে, এবং রিঅ্যারেঞ্জিং কিন্তু বারবার কমনই আসতেছে। তুমি শুধুমাত্র বোর্ড প্রশ্নগুলো ভালো করে সলভ করলেই রিঅ্যারেঞ্জ নিয়ে আর কোনো চিন্তা করা লাগবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইংলিশ ফার্স্ট পেপারে যে রিটেন পার্টটা আছে, রিটেন পার্ট নিয়ে আমি একটু বলি। রিটেন পার্টগুলো আসলে এই মুহূর্তে এসে মুখস্থ বেস্ট করাটা অর্ডিট হবে না। হ্যাঁ, মুখস্থ করতে পারো, যেগুলো বোর্ডে বারবার রিপিট আসে সেটা কিন্তু আসে। আমাদের সময় যে প্রশ্নটা আসছিল প্যারাগ্রাফে, সেটা কিন্তু বিগত বছর একটানা দুইবার আসছিল। ঠিক আছে, একটানা দুইবার, মানে আমাদের আগের বছর আসছে, এর আগের বছর আসছে, সেটা আমাদের আসছে। তো এরকম রিপিট কিন্তু হয়। যদি তোমার এরকম কনফিডেন্স না থাকে যে না আমি হচ্ছে নিচ থেকে লিখতে পারবো না, প্যারা খাবো, এটা অনেকে পারেন না, আমি পারতাম না আগে, বাট এখন বানায় বলে ফুল টাইপের সব, এটা মানে ইন্টার থেকে শুরু হয়েছে আর কি, বানায় লেখা প্যারাগ্রাফ পার্ট গুলা। তোমরা অনেকে এটা আগে থেকে করে আসতেছো। তো তুমি কি করবা, যেগুলো খুবই রিপিট হয়, গুরুত্বপূর্ণ, দেখবা যে বোর্ডে 2 থেকে 3 বার, 4 থেকে 5 বার চলে আসছে, সেইগুলো একবার মুখস্থ করে ফেলতে পারো, তারপর ভুলে গেলেও তুমি এক্সাম হলে বানা লিখতে পারবা, প্যারা হবে না। ক্লিয়ার? এবং রিটেন পার্টে যদি ইনফর্মাল লেটার থাকে, সেক্ষেত্রে নিয়মটা একটু ক্লিয়ারলি করে ফেলবা, কারণ তোমরা অনেকে নিয়মে ভুল করো, বক্স এক কোনটাই দেওয়া লাগবে, কোনটাই দেওয়া লাগবে না, এগুলো নিয়েও বেশ ভালোই প্যারা খাও। এই বিষয়গুলো আগেবারে ক্লিয়ার করে ফেললে পরবর্তীতে যদি এক্সামে কোনো আনকমন লেটারও আসে, সেক্ষেত্রেও কোনো একটা সমস্যা হওয়ার কথা না। ক্লিয়ার? দ্বিতীয় পত্রে আসি। দ্বিতীয় পত্রের সেম কথা, রিটেন পার্টটা লেখার নিয়মটা পড়ে ফেলবা, এবং যেই মোস্ট কমন যে রিটেন পার্টের ইয়াগুলো আছে সেগুলো একটু দেখে ফেলবা। পরে যদি আনকমনও আসে, তাও যাতে নিয়ম অনুযায়ী লিখতে পারো। ঠিক আছে, নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। আর গ্রামাটিক্যাল পার্টে ইংলিশ সেকেন্ড পেপার পুরোটাই তুমি
যদি বোর্ড প্রশ্ন বিগত 8 থেকে 10 বছরের ভালো করে সলভ করতে পারো, একদম প্যারা খাওয়া লাগবে না। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, আমি এখন পর্যন্ত যেগুলো বলছি তা মাথায় ঢুকছে কিনা বা বুঝতে পারছো কিনা একটু আমাকে কমেন্টে জানাও। আমি আশা করি মোটামুটি ক্লিয়ার হয়েছে। এবং আইসিটি সেম কথা, বোর্ড প্রশ্ন সলভ করবা এবং মেন বইটা একবার সুপারফিশিয়ালি পড়বা। ঠিক আছে, তাহলে আইসিটি প্যারা খাওয়া লাগবে না। এখন আমি হচ্ছে আমার জেনারেল ব্রিফিংটা শেষ হয়েছে এবং আমি এখন তোমাদের প্রশ্নে চলে যাব। ঠিক আছে, তোমাদের অনেক প্রশ্ন আছে যা নিয়ে আমার হয়তো আইডিয়া নাই বা আমার কথা হয়তো ক্লিয়ার হয় নাই। ঠিক আছে, তো আমি এখন তোমাদের প্রশ্নে চলে যাব। তোমরা কি কি প্রশ্ন করছো সেগুলো একটু দেখি। এই পর্যন্ত সবকিছু বুঝতে পারছো কিনা সেটা একটু জানাও। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি ইনবক্স চেক করবো না, প্যারা নাই। এই পর্যন্ত যে বিষয়গুলো আমি বললাম সেগুলো ক্লিয়ার হয়েছে কিনা একটু দ্রুত জানাও। ঠিক আছে, আমি একটু লাইভটা শেয়ার করে দিই। আচ্ছা, আমি এখন তোমাদের প্রশ্নে চলে যাব। যাদের প্রশ্নগুলো আছে তোমরা কমেন্টে করা শুরু করো। আমি এখন প্রশ্ন থেকে আনসার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি একটা সিক্রেট বলতে পারো বা হচ্ছে ওপেন সিক্রেট। ঠিক আছে, সেটা হচ্ছে বোর্ড পরীক্ষার যে খাতাগুলো দেখা হয় সেটা খুবই ঢালাও ভাবে দেখা হয়, এক্সেপ্ট দু একজন টিচার বাদে বেশিরভাগ ক্ষেত্রেই বোর্ড পরীক্ষার খাতা খুব ঢালাও ভাবে দেখা হয়। তুমি ভেতরে কি লিখছো না লিখছো তা হচ্ছে খুব একটা দেখা হয় না। তোমার প্যারাগ্রাফটা বলো, প্যারাগ্রাফের প্রথম 2 লাইন এবং শেষের 1 থেকে 2 লাইন যদি খুব ভালো মতো লিখতে পারো, মাঝখানে তুমি নিজের নাম, দাদার নাম, বাবার নাম লিখলেও ওইগুলা হয়তো খেয়াল করবে না, বেশিরভাগ ক্ষেত্রে খেয়াল করবে না। ঠিক আছে, এটা। আর যারা হচ্ছে খাতা দেখে ওদেরকে বোর্ড থেকে বেশ ভালোই ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে হচ্ছে যদি লিখে খাতায় লিখলেই মার্ক দেওয়া লাগবে। তো এটাও একটা প্লাস পয়েন্ট যে তোমরা কখনোই খাতা ফাঁকা রেখে আসবে না, অ্যাটলিস্ট রিটেন পার্টে। ইভেন যে জ্যামিতিক অংশটা আছে না, ম্যাথের জ্যামিতিক অংশে কিন্তু ভুলভাল লিখে নাম্বার পাওয়া যায়। এটা শুনে হয়তো অড লাগতে পারে, বাট নাম্বার পাওয়া যায়। ঠিক আছে, অনেকে হয়তো খেয়াল করছো যে ইন্টিগ্রেশনের ম্যাথে হচ্ছে প্রথমে উল্টাপাল্টা প্রথম লাইনটা লিখবা, তারপর 2-1টা হচ্ছে কাজ করবা, মাঝখানে হিজিবিজি লিখবা এবং একদম লাস্টের লাইনে হচ্ছে উত্তর লিখে ফেলবা, তার আগে আবার 2বার হচ্ছে একটু হিসাব নিকাশ করবা, শেষ। মাঝখানে কি লিখছে খুব একটা প্যারা খাওয়া লাগবে না, আলটিমেটলি তোমার কি হয়ে যাবে, ফুল মার্ক পেয়ে যাবা। ঠিক আছে, এটা মনে হয় 2021 বা 22 সালে বা 20 সালের দিকে যখন করোনা ছিল তখন খুব ভাইরাল ছিল। মেবি প্রমিত ভাইয়ের একটা ভিডিও ছিল, তাই না, বুয়েট অ্যাডমিশন টেস্ট নিয়ে। কি করবা, তোমার যে কোশ্চেনটা আসছে কোশ্চেন লিখবা, 2 লাইন ক্যালকুলেশন করবা, মাঝখানে হিজিবিজি লিখবা, লাস্টে উত্তর লিখবা, তার আগে 2 লাইন ক্যালকুলেশন করবা, শেষ, ফুল মার্ক পেয়ে যাবা। ঠিক আছে, বোর্ড প্রশ্ন কিন্তু যদি একদমই পারতেছো না, এটা কাদের ক্ষেত্রে, যারা মনে করো তুমি যে তোমার 5টা আনসার করা লাগবে, তুমি 4টা পারতেছো, 1টা পারতেছো না, সেই 1টা আনসার করার সময় তুমি কিছুই পারো না, তখন তুমি এই মেথডে অ্যাটলিস্ট লিখে আসবা, যাতে যদি ভাগ্য ভালো হয় মার্কটা পেয়ে যাও। ঠিক আছে, এগুলো নিয়ে পরবর্তীতে এক্সামের আগে কথা হবে। যে কোনো প্রত্যেকটা এক্সামের আগে আমি চেষ্টা করবো একটা ব্রিফিং দেওয়ার জন্য, যাতে করে কি কি ট্রিক্স বা হচ্ছে এরকম আউল ফাউল লজিক আছে, এটা অবশ্যই সবার জন্য না। যারা পড়াশোনা করো অবশ্যই ওরা ভালোভাবে পড়াশোনা করবা, এক্সাম দিবা। বাট যারা একটু এখন অনেকে হয়তো মোটিভেটেড আসো যে না আমি হচ্ছে রুটিনটা খুব ভালো করে ফলো করব, বাট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের মধ্যে যদি 100 জন এই রুটিনটা ফলো করা প্ল্যানিং করো, এর মধ্যে সর্বোচ্চ 5 থেকে 10 জন, এটাও না আরো কম, সর্বোচ্চ 3 থেকে 4 জন শেষ পর্যন্ত এই রুটিনটা মেনটেন করতে পারবা। আমি কিন্তু বলতেছি না যে টার্গেট তোমার একদিন গ্যাপ হয়ে গেলেই তুমি হাল ছেড়ে দিবা, এরকম না। এটা একটু খেয়াল করো একটু, এটা আমি আগের ভিডিওতে বলছিলাম। মনে করো তুমি আজকে হচ্ছে টার্গেট 5, এটা তুমি কাজ করতেছো, কিন্তু তোমার 2 দিনের মধ্যে এই টার্গেট 5টা ফিল আপ হয় নাই বা শেষ করতে পারো নাই, তখন তুমি কি করবা, তোমাদের পরবর্তীতে টার্গেট 6 এর সময় চলে আসছে, তখন কি তুমি এই টার্গেট 5 এর গ্যাপে পড়ে থাকবা, একদম না। যখন টার্গেট 6 এর সময় টার্গেট 6 পড়বা, টার্গেট 5 এর সময় টার্গেট 5 পড়বা, তাহলে ভাইয়া যে গ্যাপগুলো হয়ে গেছে এই গ্যাপগুলো আমি কি করবো, সেই গ্যাপগুলো তুমি দেখবা। টার্গেট 30, 29 এখানে কিন্তু অনেকগুলো সাবজেক্টে লেখা আছে গ্যাপ ফিলিং বা হচ্ছে ল্যাকিংস ফিলিং, অথবা তোমার যে ঘাটতিগুলো আছে ঘাটতিগুলো ফিল আপ করার জন্য স্পট দেওয়া আছে, তুমি সেই টাইমে ফিল আপ করবা। অথবা তোমার কিন্তু পুরোপুরি 2 মাস সময় না, তোমার সময় কিন্তু 2 মাসের বেশি আছে। যদি ঘাটতি থাকে পরবর্তীতে ওই এক্সট্রা টাইমে তুমি ঘাটতিগুলো ফিল আপ করে ফেলো। ঠিক আছে, আচ্ছা আরেকটা বিষয় বলি আমি, তোমরা অনেকেই মনে করতে পারো যে এই এত বড় 2 দিনে এতগুলো টপিক ক্লিয়ার করা সম্ভব কি না। আমি এটা অবশ্যই জানি, যারা একদম অর্ধেক সিলেবাসটা কমপ্লিট করছো
তারা তো অ্যাটলিস্ট অর্ধেক পড়া পাইবা, বাকি অর্ধেক পড়ো নাই, তাই না? তো যে অর্ধেক তোমার পড়া আছে সেই অর্ধেকটা কমপ্লিট করে তোমার সময় কম লাগবে, যেগুলা পড়া হয় নাই সেগুলো সময় বেশি লাগবে, আলটিমেটলি ক্লিয়ার হয়ে যাবে। তোমরা কিন্তু প্রত্যেকটা টার্গেট ফিল আপ করার জন্য 2 দিন করে সময়, এটা কিন্তু খুবই কম না। একটু পরিশ্রম করলে, রেগুলার 10 থেকে 12 ঘন্টা একটু পরিশ্রম করলে খুব ভালো একটা প্রিপারেশন হবে। ঠিক আছে, আচ্ছা। আহ যাই হোক, আমি একটু ব্রিফিংটা মনে হয় একটু লেন্দি হয়ে গেছে তোমাদের। এখন আমি কোশ্চেনে চলে যাই যে এসএসসি তে আমি এটা হচ্ছে কুশে দিয়ে গেছিলাম, সুমা ইসলাম তোমার লিখছিলা যে এসএসসি তে ভুলভাল লিখেও নাম্বার পাইছি। হ্যাঁ, এইচএসসি তো এরকম হওয়া সম্ভব, বাট যে টিচারটা ভাগ্য সহায় হয়। সাদিয়া হক নদী লিখছো যে বায়োলজির সব চ্যাপ্টারই আগে থেকে পড়া আছে, কিন্তু বোর্ড কোশ্চেন সলভ করতে গেলে মনে হয় পারি না। কারণ তোমরা যখন চ্যাপ্টারগুলো পড়তেছিলে একাডেমিকে তখন সবগুলো মুখস্থ করো নাই, ঠিক আছে? বা তখনও তুমি জানো না যে কোন টপিকটা থেকে বোর্ড প্রশ্ন আসে, বাট এখন তুমি জানো। মনে করো তোমার হচ্ছে একটা বড় চ্যাপ্টারের একটা কোশ্চেন আসছে, তুমি সেই কোশ্চেনে সেই টপিকটা পড়ে ফেলো, যাতে পরবর্তীতে আবার সেম টপিকের প্রশ্ন আসলে তোমার সমস্যা না হয়। ক্লিয়ার? এখন তো পড়বা সিলেক্টিভ পড়াশোনা, আগে তো ব্রডলি পড়াশোনা করছো, যার ফলে সবকিছু মাথায় রাখা সম্ভব হয় না। এবং বায়োলজিকে বলো, কেমিস্ট্রি বলো, এই দুটো হচ্ছে এরকম সাবজেক্ট যা মাথায় থাকে না। তুমি মাঝখানে 1 মাস গ্যাপ পড়ে গেছে, তুমি অর্ধেক ভুলে যাবা, এটাই খুব স্বাভাবিক। কিন্তু লাভটা কি করে? লাভটা হচ্ছে যখন পরবর্তী তুমি রিভিশন দিবা সেখানে সময় কম লাগবে এবং তখন তোমার এটা মেমোরিতে স্থায়ী হবে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, বোর্ড কোশ্চেন দেখে সেই টপিক অনুযায়ী তুমি হচ্ছে মেন বইটা পড়ে ফেলতে পারো। এক্সাম ব্যাচ বা শুধুমাত্র ইম্পর্টেন্ট চ্যাপ্টারের এক্সাম নিলে ভালো হতো। আচ্ছা, এটা আমার প্ল্যানিং এ আছে। আমি হচ্ছে তোমাদের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কিন্তু একটু কঠিন বাট খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি এটা সিলেক্ট করে ফেলছি, যে অর্গানিক কেমিস্ট্রি শর্ট সিলেবাসের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো একদম বোর্ড টু অ্যাডমিশন টাইপ পুরোটা পড়ায় দিব আমি। সামনের মাস থেকে শুরু করবো আশা করি। আর বাকি চ্যাপ্টারগুলো শুরু করবো আমি, সেগুলো তোমাদের মতামত দেখে তোমরা যেগুলো ডিমান্ড করবা যে ভাই আমার হচ্ছে এগুলা সমস্যা আছে, এগুলা হচ্ছে ইম্পর্টেন্ট, বোর্ডে বেশি আছে, এরকম 4 থেকে 5 চ্যাপ্টার আমাকে টেলিগ্রাম যে গ্রুপটা আছে সেখানে গ্রুপে বলবা। তার সাথে আমি হচ্ছে জৈব রসায়ন এইটা অ্যাড করে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, রুটিনটা তো নিতে পারতেছি না। আচ্ছা, এটা বলছি আমি, তাই না? আমাকে নক করলেও হবে, অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে আমাদের পিডিএফ একদম ফাইলটাও দেওয়া আছে, আবার ডকুমেন্টের লিঙ্কও দেওয়া আছে, তুমি দুইটাই পেয়ে যাবা। ঠিক আছে, খুব একটা প্যারা হবে না। আচ্ছা, তা আমি এখন লাইভের প্রশ্নে যাই। প্যারাগ্রাফের মাঝখানে মন মতো লিখতে প্যারা নাই। প্যারা নাই বলতে হচ্ছে আমি যেটা বললাম যে বেশিরভাগ টিচারে কিন্তু সবকিছু পড়ে না। ঠিক আছে, বেশিরভাগ টিচারই প্রথমে 2 থেকে 1 একটু খেয়াল করে এবং সেটি খেয়াল করে, মাঝখানে খুব একটা খেয়াল করে না। বাট ইন কেস যদি এরকম টিচার পড়ে যে টিচারটা হচ্ছে খুবই অনেস্ট, খুবই ডেডিকেটেড এবং একটা খাতা হচ্ছে উনি 1 ঘন্টায় দেখে, নর্মালি একটা খাতা তোমার 5 থেকে 10 মিনিট দেখে ফেলে সব। ঠিক আছে, বাট এরকম টিচার পড়ছে উনি খুব সময় নিয়ে খাতা দেখে, উনি প্রত্যেকটা লাইন করে। আমাদের স্কুলে এক টিচার ছিল, যে টিচারটা হচ্ছে স্পেলিং ভুল ধরতো। স্যার ওয়ান অফ দ্য বেস্ট আমি বলতে পারি। স্যার হচ্ছে ফরহাদ স্যার, অনেকে হয়তো চিনতে পারো, বা যারা আমার স্কুলের আসো তারা হয়তো চেনো। ফরহাদ স্যার প্যারাগ্রাফের মাঝখানে স্পেলিং মিস্টেক গোল দাগ দিয়ে দিত। ভাবতে পারো যদি এই স্যারের মতো টিচার পড়ে তাহলে তো মাঝখানে ঝামেলা হয়ে যাবে। আমি এই কাজ করছিলাম হচ্ছে যখন ক্লাস 8-এ পড়ি। এটা হচ্ছে ইসলাম শিক্ষার একটা লাস্টে আমার সময় আছে 20-25 মিনিট, শুধু একটা মাত্র কোশ্চেন বাকি, গহ নাম্বার কোশ্চেন। সেই গহ নাম্বার কোশ্চেনটা হচ্ছে একদম 4 পেজ লিখছি। উদ্দীপকের যেই নামটা দেওয়া ছিল নাম ছিল তন্ময়। আমি মাঝখানে গিয়ে হচ্ছে আমি নিজের নাম লিখছি, আমার বাবার নাম লিখছি, যদিও এটা বলা উচিত হয় নাই। মানে আমি ভাবছি যে সময় আছে, এখন প্রথম 1 পেজ 1.5 পেজ লিখে ফেলছি, আমার কোশ্চেন ফিল আপ হয়ে গেছে, তারপর সময় আছে বড় করে লিখে ফেলি, 4 মার্ক শিওর দিয়ে দিবে স্যার। তো এরকম তো হয়, তাই না? যে লেখার যত কোয়ান্টিটি যত বেশি মার্ক তত বেশি, এগুলো তো আগে হয়ে যায়, এখনো হয় রিটেন পার্টে। তা আমি নাম ছিল তন্ময় উদ্দীপকে, আমি নিজের নাম লিখছি, বাবার নাম লিখে 4 পেজ করে দিচ্ছি একটা কোশ্চেন গহ নাম্বার। আচ্ছা, যাই হোক, যেটাই বললাম যে এটা হচ্ছে যদি ভালো খুব খারাপ হয় সেক্ষেত্রে এরকম টিচার পড়তে পারে, যে টিচারটা হচ্ছে প্রত্যেকটা স্পেলিং চেক করে। মানে এটা খুবই রেয়ার, খুবই রেয়ার। আমাদের ফরহাদ স্যার হচ্ছে আমাদেরকে শেখানোর জন্য একাডেমিক যে ইয়াটা আছে, এক্সাম গুলো আছে, সেখানে স্পেলিং গুলো দেখতো, বাট বোর্ড পরীক্ষাটা হচ্ছে এগুলা খুব একটা ম্যাটার করে না। ঠিক আছে, আচ্ছা। আজকের লাইভের
টেক্সট কি? আজকের লেভেল কন্টেস্ট হচ্ছে আমরা যারা এইচএসসি 25 ব্যাচ আছে তারা কি করে আগামী 2 মাসের মধ্যে প্রিপারেশনটাকে গুছায় নিবে তার একটা রুটিন আমরা দিছিলাম গতকালকে, এবং সেই রুটিনটা তোমরা কি করে বেস্ট ওয়েতে ইউটিলাইজ করবা তা নিয়ে আজকের লাইভটা। এর পাশাপাশি তোমরা হচ্ছে আউল ফাউল কোশ্চেন করতে পারো, আউল ফাউলও করতে পারো, আবার হচ্ছে পড়াশোনা করতে পারো, প্যারা নাই। আচ্ছা, আজকে লাইভের কন্টেক্সট বলা হয়েছে। থ্যাংক ইউ। আমি আপনাকে ভাইয়া, কোচিং সেন্টারে মডেল টেস্ট এন্ড ওইটার জন্য পড়তে গিয়ে অনেক টাইম চলে যায়, অ্যাজ এ রেজাল্ট যেই চ্যাপ্টারগুলো কম পড়া আছে সেগুলোর জন্য টাইম পাই না, এই জন্য কি করতে পারি কাইন্ডলি বলবেন ভাইয়া। আচ্ছা, আমি একটু ফ্র্যাঙ্কলি বলি, আমি কোনো মডেল টেস্ট দিই নাই এডিসি পরীক্ষার আগে। আমি বাসায় পড়তাম, মেন বইটা খুব ভালো পড়া ছিল আমার, মেন বইটা আমি অনেকবার পড়ছিলাম, যার ফলে আমার মডেল টেস্টে খুব একটা প্যারা খাওয়া লাগে না। শুধু এডিসি পরীক্ষার আগে আমি টেস্ট পেপার সলভ করতাম, আর কিছুই না। ঠিক আছে, আমি এটাই করতাম। এডিসি পরীক্ষা মনে করো প্রত্যেকটা এক্সামের জন্য আমি 2 থেকে 3 দিন ঘুমায়া টেস্ট পেপার সলভ করতাম। শর্ট সিলেবাস, খুব একটা প্যারা হইতো না। তোমাদের শর্ট সিলেবাস, ওই সিলেবাস দিয়ে ফেলছি আমি। তো এটা করতে পারো। মডেল টেস্ট দেওয়াটা অবশ্যই ভালো, বেনিফিটেড হবা। আমি ইন্সপায়ারই করবো যে এক্সামগুলো প্রত্যেকটাই দাও, একটা মিস দিও না। বাট এই আর কি, প্রিপারেশন ভালোতে নেওয়া লাগবে, বোর্ড প্রশ্ন সলভ করা লাগবে। সেটা যদি তোমার হচ্ছে কোচিং এর মডেল টেস্ট দিয়ে হয়ে যায় তাহলে সমস্যা নাই, তাই না? আমারও তো এই যে রুটিনটা দিলাম, সেই মধ্যে বারবার ইমফেসাইজ করছি তোমরা বোর্ড প্রশ্নে গুরুত্ব দাও। যদি তুমি এই রুটিনের বাইরে গিয়ে মডেল টেস্ট এক্সাম দিয়ে তুমি সেম কাজটা করতে পারো, সমস্যা তো হওয়ার কথা না, তাই না? তোমার লক্ষ্যটা কি? বোর্ড সলভ করা, তোমার হচ্ছে প্রিপারেশনটা গুছায় নেওয়া, সেটা এই রুটিন দিয়ে হোক বা মডেল টেস্ট দিয়ে হোক, একভাবে হলেই হইলো, তারা নাই। আচ্ছা 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 হ্যাঁ, ফরহাদ ছাড়া স্পেলিং নিয়ে খুব পেইন দিত, আমার মনে আছে। আমার অনেকগুলো প্যারাগ্রাফে স্যার হচ্ছে গোল গোল দাগ দিয়ে রাখতো এবং মার্কও খুব কম দিত। আচ্ছা, অনলাইন অনেক সময় চলে যায়, কি করব ভাইয়া? অনলাইনে মানে এটা আমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম ছিল না, ঠিক আছে? আমার কি হয়েছিল, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ফেসবুক বলো বা হচ্ছে যখন আমি বাড়ি থেকে ঢাকায় আসলাম প্রথম 3 থেকে 4 মাসে এত বেশি পরিমাণে ফেসবুক ফোন ঘাটাঘাটি করছি। ওই যে মানুষ বলে না যে ঢাকায় প্রথম আসলে একটু সময় লাগে মানায় নিতে, আমি মানায় নিছি কেমনে? দিনে 12 ঘন্টা 24 ঘন্টা 12 ঘন্টা 16 ঘন্টা ফোন চালায়, ঠিক আছে? আমি এই কাজটাই করতাম, সারাদিন শুয়েছিলাম, ফোন ইউজ করছি। আলটিমেটলি একটা সময় আমার ফোনের প্রতি কি বলে তা চলে আসছে, বিতৃষ্ণা, যে আমার ফেসবুক ভাল লাগে না, মেসেঞ্জার ভাল লাগে না, এরকম একটা চলে আসছিল। ঠিক আছে, তো এটা তোমাদের হবে না আমি জানি, কারণ এখানে এখন হচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং বিষয় আসছে, আগে যেটা ছিল না। আমার সময় হচ্ছে এত বেশি ইন্টারেস্টিং বিষয় ছিল না, বা হয়তো ছিলাম জানতাম না, যার ফলে 2 থেকে 3 মাস পর আমার একটা বিতৃষ্ণা চলে আসছিল। বা তোমাদের সময় এখন অনেক ভ্যারাইটি আছে, তাই না? যার ফলে কিন্তু তোমরা অনেকটাই অ্যাডিক্টেড থাকো। আমি বলবো খুব জরুরি প্রয়োজন ছাড়া ক্লাস দেখা অথবা এক্সাম দেওয়া অথবা কোনো একটা প্রয়োজন ছাড়া ফোনটা আশেপাশে রাখবা না। কি বললাম? ফোনটা আশেপাশে রাখা যাবে না। কেন বলি? মনে করো তুমি টেবিলে পড়তে বসছো, পড়তে বসার সময় ফোনটা হচ্ছে তোমার এরকম সাইডে রাখা, তখন কি হবে? পড়তে পড়তে একটু হাঁপায় গেছো, ফোনের দিকে তাকাইবা, ব্যাস, তোমার আজকে দিনে পড়াই হবে না। নর্মালি বর্তমান সময়ে যেটা হয় আর কি, বেশিরভাগ শরীরের মধ্যে এই সমস্যাটাই হয়, যে পড়ার মাঝখানে ফোনটা দেখছে অথবা ফোনটা নিয়ে ফেসবুকে ঢুকছে, আজকে দিনে পড়া শেষ। বুঝতে পারছো? তো এই কাজটা করা যাবে না। যতটুকু সম্ভব হয় যে বাপ মা থাকে, বাসায় থাকো, তাহলে সুন্দর করে আম্মুকে বা আব্বুকে ফোনটা দিয়ে দাও, যে না, আমার যখন প্রয়োজন হবে আমি ফোনটা চেয়ে নিব, প্রয়োজন শেষ ফোনটা জমা দিব, লক করে রাখো, লকারে রাখো, আলমারিতে রাখো, যেখানে রাখো, ঠিক আছে? প্রয়োজন ছাড়া এই মুহূর্তে ফোন ইউজ করাটা একদম বড় বোকামি হবে। এখন কিন্তু এত বেশি সময় নাই যে আমি 5 থেকে 6 মাস বা 1 বছর সময় আছে, আমি 6 মাস ভন্ডামি করবো, 6 মাস পড়াশোনা করে উল্টাই ফেলবো, ওইরকম সময় নাই। এখন ভন্ডামি করাই মানে কি? পিছিয়ে যাওয়া। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে থেকে আর পক পকর করবো না। হ্যাঁ, ভালো, না করলেই ভালো, মানে ইরেলিভেন্ট কথাবার্তা একটু কম বলাই ভালো। পড়াশোনা বিষয়ে যদি প্রশ্ন থাকে সেগুলো অবশ্যই করবা। আমাদের ডিসকাশন গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, পোস্ট করতে পারো। ডিসকাশন গ্রুপে সরাসরি আমাকে প্রশ্ন করতে পারো, কোনো প্যারা নাই। বাট ইরেলিভেন্ট কথাবার্তা একটু কম বলাই ভালো। সুমা ইসলাম তমা।
তোমার জন্য এটা অবশ্যই প্রযোজ্য। তুমি একটু বেশি কথা বলো, যেগুলো খুব একটা দরকারি না, আর মাইন্ড করার কিছু নাই এটা। ভাইয়া ডেইলি আপডেট নিউজ আসে, তো কি করব, মনে হয় আমি ব্যাকডেটেড। হ্যাঁ, ডেইলি আপডেট নিউজ কি আসে? তুমি দিনে তো একবার ঢুকতেই পারো, তুমি সকালে একবার চেক করো, সন্ধ্যা একবার ফোনটা চেক করো, ব্যাস, তারও তো হয়ে গেলো। তোমাদের অবশ্যই প্রত্যেকের কলেজের একটা কম্বাইন্ড গ্রুপ আছে বা কোনো একটা নোটিশের গ্রুপ আছে, তুমি সকালে একবার চেক দিবা, মানে সকালে পড়ার পর, সকালে ঘুম থেকে উঠে কিন্তু ফোন চেক দিবা না, সকালে 2 থেকে 3 ঘন্টা পড়বা, নাস্তা করতে গেছো, ফোনটা একটু চেক দাও যে কোনো আপডেট নিউজ আসে কিনা। আবার রাত্রে ঘুমাইতে যাবা, বা ঘুমাইতে যাওয়ার আগে বা রাত্রে খাবার সময় আরেকবার ফোনটা চেক দাও, তাও তো হয়ে গেলো। তোমাদের সারাদিন মোবাইল নিয়ে বসে থাকা লাগে না যে কখন কোন নিউজ আসছে, তাই না? এটা করতে পারো যদি আপডেট নিউজ লাগে। আচ্ছা, ঠিক আছে, আমি আশা করি আমাদের যে 60 দিনের প্রিপারেশন রুটিনটা আছে, মেনলি টার্গেট বেসড রুটিন, নর্মালি কি হয়, আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, আমি রুটিনটা এরকম করে বানাতাম যে আমি সকাল 8 থেকে 10টা বাংলা পড়বো। আমি দেখাবো না, আমার মনে হয় খাতাতে একটু আছে। ও তোমরা মনে হয় একজন বলছিলা যে ভাই আপনার টার্গেটের যে খাতাটা ছিল কিভাবে পড়তেন তার ছবি দিয়েন। আমি চেষ্টা করব আজকে দেওয়ার, ভালো কথা মনে পড়ছে। আমি প্রথম দিকে টার্গেটটা এরকম সেট করতাম যে সকাল 8 থেকে 10টা আমি এই সাবজেক্ট পড়বো, 10 থেকে 8টা, 10 থেকে 7 খাওয়া দাওয়া করবো, এরপর এটা পড়বো, এরকম টাইম টু টাইম সাবজেক্টটা ফিক্স ছিল। বাট এটা ছিল সবচেয়ে বড় ভুল, এভাবে আসলে পড়া হয় না। তোমার দিনের প্রত্যেক দিন তোমার সমান এফিকেসি থাকবে না, দেখা যাবে সকালে তোমার ভালো লাগতেছে না, বা হচ্ছে তোমার যে প্রোডাক্টিভিটি এটা হয়তো কমে গেছে। তো এটা আসলে ভ্যারি করে, ঠিক আছে? তো তুমি টার্গেটটা সেট করে রাখো যে আমার হচ্ছে এই একদিনে বা 2 দিনে আমার এই পড়াগুলো কভার করা লাগবে, এবং সেটা আমি সকালে করি, দুপুরে করি, সন্ধ্যায় করি, ডাজেন্ট ম্যাটার। মনে করো বাসায় তোমার সকালে কোনো একটা ইমার্জেন্সি কেস হয়ে গেল, হতেই পারে, পেট খারাপ করছে, পড়তে পারতেছো না, বা সকালে বাসায় মেহমান আসছে, এখন কোনো পড়া সম্ভব না, তো তুমি ওই সময় ব্যাকআপটা তুমি পরবর্তী ফিল আপ করে ফেলো। বাট যখন তুমি টাইম টু টাইম রুটিন বানাবা, তখন কিন্তু এই কাজটা হবে না, ঠিক আছে? গ্যাপ হয়ে যাবে মনে হবে। এই জন্যই টার্গেট সেট করে আমি হচ্ছে টার্গেট রুটিনটা দিছি, যাতে করে গ্যাপ আসার চান্সটা খুব কম থাকে। ক্লিয়ার? ওকে, ওকে, ঠিক আছে। এখন আমি আশা করি রুটিন নিয়ে খুব একটা তোমাদের প্রশ্ন নাই, যেগুলো প্রশ্ন ছিল লাইভে ক্লিয়ার করে দিয়েছি আমি। তারপরও যদি রুটিন নিয়ে কোনো প্রশ্ন থাকে এখনই করতে পারো, বা এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারো, ঠিক আছে? আমি বেশি সময় নিব না, আমি 2 থেকে 5 মিনিট সর্বোচ্চ আসি এখন। যদি প্রশ্ন থাকে তাহলে আমি লাইভটা আরো লেন্দি করব, বা হচ্ছে সময় নিব। যদি প্রশ্ন খুব একটা না থাকে তাহলে আমি 5 মিনিটের মধ্যেই আজকের লাইভটা শেষ করব। আচ্ছা, আমি আরেকবার একটু চেক দিয়ে নিতেছি প্রশ্নগুলা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতেছিলাম। আমার খাতায় লেখা ছিল যে আমি কিভাবে টার্গেট বেস করতাম। আমার টার্গেটটা আসলে খুব একটু বলতে পারো অড, বলতে পারো ব্যাকডেটেড। কেন? কারণ টার্গেট ছিল পেজ ভিত্তিক। মানে আমার এরকম টার্গেট ছিল আমি একদিনে হচ্ছে 200 বা 150 বা এত বেশি না, মানে একদিনে 80 বা 90টা পেজ এরকম করে ফিল আপ করবো। এবং আমি যখন এরকম 80 বা 100 পেজ পড়তে পারতাম, তখন আমার একটা মানে কি বলে ইনার পিস কাজ করে, না আমার কিছু পড়া হয়েছে। আমি এরকম যে একদম সিলেক্টেড রুটিন বানাইছি, আমি একটা এরকম রুটিন আমাকে কেউ বানায় দেয়া নাই, আমি তখন বুঝতামও না। আমি কি করতাম, আমি পেজ সেট করতাম যে না আমার বায়োলজি 30টা পেজ, কেমিস্ট্রি 20টা পেজ, ফিজিক্স 10টা পেজ, এরকম ভাগ করে যাতে একদিনে 80 থেকে 100টা পেজ পড়া হয়, তাহলেই আমার একটা ভালো লাগতো আর কি। ঠিক আছে? আচ্ছা, একটু প্রশ্নগুলো একটু দেখি। হ্যাঁ, লাইভটা একটু আটকে গেছে মনে হয়, তোমরা আরেকটু জানাও যে সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা। নেট একটু সমস্যা করতেছে, তোমরা একটু জানাও যে সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা। আমি মনে হয় বেশ কয়েকটা প্রশ্ন পেয়ে গেছি, সেগুলো আনসার দিয়ে আমি আজকে লাইভটা শেষ করবো এখানে। এক মিনিট।
তোমরা একটু বলো তো যে সবকিছু ঠিক আছে কিনা। না না, আমার শুভ এখনো শেষ হয় নাই। আর সত্যি বলতে আমার হচ্ছে, আমি হলে আজকে আসছি তো, আজকে সকালে আসছি। তো আমার কাপড় চোপড় একটাও ধোয়া না, সব হচ্ছে আরেকজনের বেডে রাখা আছে। আজকে লন্ড্রিতে দিব, আর তারপর হয়তো চেঞ্জ করা যেতে পারে। ঠিক আছে। ছুটি দিবেন কবে? আজকের ছুটি এই ডিপেন্ড করে ওদের উপর। আচ্ছা। কোচিং সেন্টারের কি বলছিল, কোচিং সেন্টারের মডেল টেস্ট ওইটার জন্য, না এটা না তো, যারা আমি ক্লিয়ার রাখতেছি। তোমরা একটু জানাই দাও যে সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা। আমার মনে হয় একটু বাফারিং করতেছে, আমার কমেন্ট লুট হইতেছে না। আচ্ছা। হ্যাঁ, এখন মনে হয় পেয়ে গেছি। টেস্ট পেপার থেকে কি সরাসরি কমন আসবে? একদম সেম প্রশ্ন অনেকবার রিপিট আসে। আমি বললাম না, আমাদের সময় একটা ইংরেজি প্যারাগ্রাফ আসছিল, যেটা আমাদের আগের বছর আসছিল, এর আগের বছর আসছিল, মানে এরকম রিপিট হয়। প্রশ্ন অবশ্যই রিপিট আসবে, প্রশ্ন রিপিট না হলেও তোমার কনসেপ্টটা রিপিট আসবে, টপিকটা রিপিট আসবে। ঠিক আছে, মানে রিপিট আসবে। তুমি টেস্ট পেপার খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে সলভ করতে পারলে এক্সাম হলে খুব ভালো একটা মার্ক, 95%, 90% প্লাস মার্ক পাওয়া কোনো ব্যাপারই না। ঠিক আছে, ওকে। ইংলিশ টেস্ট পেপার সলভ করলে হবে জাস্ট। হ্যাঁ, দ্বিতীয় পত্রের জন্য টেস্ট পেপার সলভ করলে মোর দেন এনাফ। প্রথম পত্রেও সেম, তবে সিন প্যাসেজের টপিকটা একটু দেখে লেখা ভালো, কারণ এখানে অনেক আনকমন ওয়ার্ড থাকে যেগুলো তোমরা আগে থেকে পারো না, আমিও পারতাম না। তো সেগুলো একবার দেখে রাখতে পারলে ওই এমসিকিউতে এবং এসএকিউটা আনসার করা একটু সময় কম লাগে, প্যারা কম খাওয়া লাগে। ঠিক আছে, না হলে একটা সময় টানাটানি হয়ে যাবে, সময় নিয়ে প্যারা খাবা। এখন যে প্যালেস্টাইন এই খারাপ অবস্থা, কি করবো? অনলাইনে আবার আন্দোলন করার কথা উঠছে, কি করবো ভাইয়া? আচ্ছা, আমি আশা করি তোমাদের সকল প্রশ্নের উত্তর তোমার পেয়ে গেছো, তাই না? আমি আশা করি তোমরা তোমাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আমাদের 60 দিনের প্রিপারেশন রুটিন, তা নিয়ে আশা করি কারো কোনো প্রশ্ন নাই। তার পাশাপাশি তোমাদের ইচ্ছা মতো প্রশ্ন করছো। এই তো, আজকের আজকের লাইভটা এই পর্যন্তই। আমরা আর লেন্দি করব না। অলরেডি মনে হয় 15-20 মিনিট হয়ে গেছে, তাই না? 34 মিনিট, অনেক সময় নিয়ে নিছি। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। ভালো থাকো, পড়াশোনা করো। আর যদি রুটিনের পিডিএফ নিয়ে, বা পিডিএফ এখনো পাও নাই, আমি পিডিএফ ফাইল এবং ডকুমেন্ট লিংক দুইটাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি, অথবা ফেসবুক গ্রুপে, অথবা আমাকে ইনবক্সে নক করলেই আমি লিংক দিয়ে দিব। ঠিক আছে, এটা নিয়ে প্যারা লওয়া লাগবে না। আর আমি চেষ্টা করবো, যেটা বললাম, যে এই রুটিনের মধ্যে কিছু অতীব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কিন্তু একটু কঠিন, যেরকম অর্গানিক কেমিস্ট্রি, তোমরা অনেকেই ভয় পাও। ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা বলতে পারো ওয়ান অফ দা, কি বলে, একদম সহজ চ্যাপ্টার, জৈব রসায়নটা। ঠিক আছে, এরকম খুবই গুরুত্বপূর্ণ বাট একটু কঠিন মনে হয়, এরকম আমি 5 থেকে 6টা চ্যাপ্টার তোমাদেরকে সামনের মাসে পড়ায় দিব। এই মাসে হয়তো সম্ভব হবে না, একটু প্যারা আছে। সামনের মাসে শেষ করে দিব। আমি হচ্ছে জৈব রসায়নটা সিলেক্ট করছি, এবং বাকি চ্যাপ্টার গুলা তোমরা টেলিগ্রামে মতামত দিবা যে কোনগুলো পড়ায় দিলে বা হয়তো সলভ করে দিলে তোমার ভালো হয়। ঠিক আছে, আচ্ছা। কেমিস্ট্রি থেকে বেশি কমন আসে, এক কোশ্চেন বারবার আসে। হ্যাঁ, কেমিস্ট্রি ম্যাথ সব কমন, সবগুলো আসে, কম বেশি কমন সবগুলো থেকে আসে। তো খুব একটা পড়া প্যারা হবে না আশা করি। আচ্ছা, তাহলে এই পর্যন্তই। ঠিক আছে, থাকো তোমরা, টাটা।